রোড টু নিউ ইয়র্কে পর্যায়ে যুক্ত হচ্ছেন সহকর্মী স্পেশাল করেসপন্ডেন্ট হাসিনুর রহমান বরাবরের মতো। হাসিনুর, জার্নিটা তো অনেক লম্বা ছিল, ফাইনালি সামনে সেই ফাইনাল মহরণ। তবে এই লম্বা জার্নিতে অর্থাৎ 104 ম্যাচ হতে যাচ্ছে, এই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে 48 দল তারা বিভিন্ন অর্থাৎ গ্রুপ পর্বের পর রাউন্ড অফ 32, 16, কোয়ার্টার ফাইনাল, সেমি সব পেরিয়ে গেছে। জার্নিটা কেমন ছিল এই রোড টু ফাইনাল আর্জেন্টিনা স্পেন, সেটা দিয়ে যদি আমরা শুরু করি। রঞ্জন, আমরা যদি গ্রুপ পর্বের জার্নিটা দেখি, যে স্পেনের গ্রুপ পর্ব কিন্তু ধাক্কা দিয়ে শুরু হয়েছিল। তারা একটা ড্র করেছিল কেপ ভার্দের বিপক্ষে এবং তারপর থেকে তারা কিন্তু প্রতি ম্যাচে জয় পেয়েছে। এবং আর্জেন্টিনার গ্রুপ পর্ব আবার খুব সুন্দর ছিল, কিন্তু সেই কেপ ভার্দে যারা স্পেনের কঠিন পরীক্ষা নিয়েছিল, ড্র করেছিল, তারাও কিন্তু আবার নকআউটে আর্জেন্টিনার কঠিন পরীক্ষা নিয়েছিল। তো আমরা নকআউট পর্বের থেকে জার্নিটা দেখাই। গ্রুপ পর্বের বিষয়টা তো সবারই জানা, নকআউট পর্বেরটাও হয়তো সবারই জানা, কিন্তু তারপরেও একটু আরেকবার ফিরে দেখা, যেহেতু ফাইনাল। আমাদের কাছে একটা ছবি আছে যেখানে রোড টু ফাইনালের যে দৃশ্যটা কীভাবে এলো দুই দল, সেটু একটু আরেকবার আপনাদের মনে করে দেয়। শুরুতেই যদি আর্জেন্টিনার কথা দেখি, তারা নকআউট পর্ব শুরু করেছিল কেপ ভার্দের বিপক্ষে। সবাই যতটা সহজ ভেবেছিল যে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা সহজ প্রতিপক্ষ, সহজ জয় পাবে, তেমনটা কিন্তু হয়নি। আমার কাছে মনে হয়েছে নকআউট পর্বে কেপ ভার্দেই সবচেয়ে কঠিন পরীক্ষা নিয়েছে আর্জেন্টিনার, এটা আমার ব্যক্তিগত অভিমত। এরপরে ম্যাচটা ছিল তারা মিশরের সঙ্গেও সহজ ম্যাচ প্রত্যাশা করা হয়েছিল, কিন্তু মিশরও কিন্তু আর্জেন্টিনার একদম ঘাম ছুটিয়ে দিয়েছিল, শেষ মুহূর্তে জয় পেয়েছে। সুইজারল্যান্ডও ভালো ফাইট দিয়েছে এবং শেষ ম্যাচটা ছিল ইংল্যান্ডের সাথে, এরপরেই তো তারা ফাইনালে পৌঁছেছে। আমার কাছে মনে হয়েছে ইংল্যান্ড যেভাবে আন্ডার পারফর্ম করেছে, সেমিফাইনালের মতো তারা আর্জেন্টিনাকে ফাইট দিতে পারেনি। যদিও তারা শুরুতে গোল পেয়েছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আর্জেন্টিনার জার্নিটা নামের বিচারে হয়তো খুব সহজ ছিল, ছোট ছোট দলের বিপক্ষে ছিল, কিন্তু মাঠের লড়াইটা তাদের কিন্তু সেরাটাই দিতে হয়েছে। তো এইভাবেই আসলে আর্জেন্টিনা এসেছে নকআউট পর্ব থেকে ফাইনালে। আমরা যদি পক্ষান্তরে স্পেনেরটা দেখি, তারা অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করেছিল, কিন্তু তাদের প্রতিপক্ষ এরপর থেকেই সব জায়ান্টরা। এরপর তারা পর্তুগালের মুখোমুখি হয়, পর্তুগালের সাথেও তাদের হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এরপরে বেলজিয়ামের সঙ্গে এসেছে, বেলজিয়ামও তাদের দারুণ টাফ ফাইট দিয়েছে, বেলজিয়াম ম্যাচটা জিতেও যেতে পারতো। এরপর তারা মাইটি ফ্রান্সকে হারিয়ে এসেছে। তো আমরা যদি দুই দলেরটা কম্পেয়ার করে দেখি, সেই হিসেবে যদি আমি অ্যাডভান্টেজ দিতে চাই, স্পেনকে মোর প্রিপেয়ার্ড মনে হয়েছে, যে কেননা তারা শুরু থেকেই নকআউট পর্বে স্পেশালি খুব টাফ অপোনেন্টের সঙ্গে খেলেছে, অস্ট্রিয়া, পর্তুগাল, আপনি দেখেন বেলজিয়াম এবং ফ্রান্সের মতো দলগুলোর সঙ্গে। পক্ষান্তরে আমি যেটা বললাম যে আর্জেন্টিনাও টাফ ফাইট, অনেক পরিশ্রম করে বেশ ভালো ঘাম ঝরিয়ে তাদেরকে ফাইনাল পর্যন্ত আসতে হয়েছে, কিন্তু আমি যদি বলি নামের বিচারে সেই মানসিক লড়াইটাতে তারা তুলনামূলক ছোট দলগুলোর বিপক্ষেই খেলেছে। তো অবশ্যই দুই দলেই ডিজার্ভিং ফাইনালিস্ট, এবং যেভাবে আর্জেন্টিনা এবং স্পেন পারফরমেন্স করেছে, টু বেস্ট টিম, তারাই ফাইনাল এসেছে এবং দারুণ একটি ম্যাচ হতে যাচ্ছে, সেটি নিয়ে তো কোনো সন্দেহ বা সংশয় নেই।